So বলেন তো দেখি what is chart? কেউ একজন বলেন। Sir, a graphical representation of of data. analyzed data বা processed data. ওকে, ঠিক আছে। তাহলে চার্ট দিয়ে আপনি কি ধরনের চার্ট তার উপর বেস করে আপনাকে ডাটাটা সাপ্লাই দিতে হবে। সো আনলেস ইউ গিভ সাপ্লাই টু ডেটা, নো চার্ট উইল বি রেন্ডার্ড। ওকে, তো চার্টে যাওয়ার আগে আমি একটা বেসিক কোশ্চেন আপনাদের করি। সেটা হলো FXML নোডের 5টা এক্সাম্পল দেন তো, 5-6 রকমের FXML নোড। হোয়াট ডু মিন বাই FXML নোড? আমরা সিন বিল্ডারে এখানে যা কিছু নিয়ে আসি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সবগুলোকে আমরা ইন জেনারেল নোড বলি, রাইট? তো সেই ক্ষেত্রে আমাকে 5টা নোডের এক্সাম্পল দেন তো, কি কি হতে পারে পসিবল নোডস? Sir, button. বাটন হতে পারে, রাইট? আর কয়েকটা table. ওকে, আর ওই যে ড্রপ ডাউন বক্স যেটা আমরা ইউজ করি, কম্বো বক্স, ওকে, মেনু বার, yes. ভিডিও বাটন, হ্যাঁ, ওকে, ফাইন। তাহলে আমরা জানি যে হোয়াট ইজ FXML নোড, যেটা আমরা ড্র্যাগ করে নিয়ে আসি সেটাই FXML নোড, ওকে, এন্ড অফ কোর্স দ্যাটস এ ক্লাস। এখন এই যত ধরনের FXML নোড আছে, এদের সবাই কি ইন্টারনাল কালেকশন মেনটেন করে ভেতরে? Does all FXML nodes maintain or has its internal collection? Sir, internal collection of বলতে of something, whatever it is, some collection বলতে যেমন array list. Sir, maybe no. No, Sir. no. তাহলে করে না এরকম একটা এক্সাম্পল দেন তো। Sir, button. বাটন, রাইট। বাটনের ভেতরে কোনো কিছু কালেকশন নাই। বাটনের ভেতরে যে ফিল্ড আছে সেটা হচ্ছে টেক্সট অফ দ্য বাটন। তো টেক্সট অফ দ্য বাটন হচ্ছে একটা সিঙ্গেল স্ট্রিং, অর্থাৎ বাটনে কি দেখাবে, ক্লিক করতে হলে তো কিছু দেখে ক্লিক করতে হয়। তো দ্যাট ইজ দ্য টেক্সট অফ দ্য বাটন, বাট দ্যাটস নট এ কালেকশন। ওকে, এখন তাহলে নেক্সট কোশ্চেন যদি আপনাকে করি যে give some example FXML node, okay, which has collection. Give some FXML node names which contains internal collection. বলেন কি কি হতে পারে? টেক্সট ফিল্ডে কি ইন্টারনাল কালেকশন আছে? টেক্সট ফিল্ড আপনি কি রাখেন? What is there inside text field? Sir, menu bar কি does it have a collection? ওটাতে আসছি, আগে এটা শেষ করে নিই। টেক্সট ফিল্ডের কথাটা যেহেতু কেউ বললেন, what is there inside the text field? Sir, input we take from user or anything. Input. So তার মানে that is a string. ওটা একটা স্ট্রিং। তাহলে টেক্সট ফিল্ড contains one string, not array of strings. তাহলে টেক্সট ফিল্ড does not contain any collection.
তাহলে কারা হতে পারে? আপনি মেনু বার বললেন, হ্যাঁ ঠিক আছে। তাহলে মেনু বার কন্টেইনস হোয়াট? কি? Different options. হ্যাঁ, array list of menus. স্যার চ্যাট বক্স না array list of menu. তাহলে মেনু টাইপের array list সে array list of menu যেহেতু মেনু বার menu represented by an observable list interface handle. আমরা গত ক্লাসে করেছি না observable list আলোচনা? Sir, last class আমরা exception handling এ শিখেছিলাম শুধু। observable list আমরা করি নাই? I guess no, sir. বলেন exception handling 5-6 ও আচ্ছা, তাহলে observable লিস্টটা আপনাদের একটু আলাপ করতে হবে আগে। ওকে ঠিক আছে, অসুবিধা নাই, তাহলে আমরা ওইটাতেই যাই। আচ্ছা ঠিক আছে, তো অবজারভেবল লিস্টে যেতে হলে আমাদের এই আলোচনাটা রিলেভেন্ট অ্যাকচুয়ালি। তাহলে আমরা দেখি যে কোথায় কোথায় ইন্টারনাল কালেকশন আছে। তো এটা একটা পেলাম আপনার মেনু বার। আর কি হতে পারে? আর হতে পারে ঠিক আছে, অ্যারে লিস্ট অফ, আমি যদি বলি যে কম্বো বক্স contains array list of what? Item type, তাই না? Type, for example string হতে পারে, টেবিল কি হতে পারে? ইন্টিজার হতে পারে, হ্যাঁ টেবিলও হতে পারে, টেবিল ভিউ। তাহলে আমরা টেবিল ভিউ করেছি, টেবিল ভিউ contains what? Array list of objects, Information object. representing rows, তাই না? representing rows, রোজ কলামস না কলামস না, কলামস হবে অবজেক্টের ফিল্ড, কিন্তু অবজেক্ট পুরো রোটাকে রিপ্রেজেন্ট করে, যেমন এমপ্লয়ি বা প্রোডাক্ট এটসেট্রা। তাইলে আমার যদি একটা টেবিল থাকে এমপ্লয়ি টেবিল, তাহলে এক একটা রো এক একটা এমপ্লয়ি অবজেক্ট। কলাম তো অবজেক্ট না, কলাম হচ্ছে ওই এমপ্লয়ির একটা ইনফরমেশন, তার মানে একটা ফিল্ড ভ্যালু, তাই না? জি স্যার। তো তাহলে আমরা এগুলো বুঝতে পারলাম। ঠিক আছে, তাহলে এগুলো আমরা বুঝতে পারলাম যে মেনু বার কন্টেন্টস অ্যারে লিস্ট অফ মেনু এন্ড সো অন। আমাদের যে চার্ট যেমন আছে, চার্ট এনি চার্ট, তাহলে চার্ট কন্টেন্টস হোয়াট? ধরেন আমি যদি বলি পাই চার্ট contains internal array list, internal array list of data instances.
ওকে, ঠিক আছে। অবজেক্টের জায়গায় আমরা লিখতে পারি। একটু একটা ফোন আসছে অফিসিয়াল, একটু ধরে নিই। তাহলে আমরা যেটা বলছি যে আমার এই কোনো না কোনো অ্যারে লিস্ট অফ সাম ইনস্ট্যান্সেস, ওকে। তো তাহলে এখানে আমার ক্লাস ইনস্ট্যান্স রিপ্রেজেন্টিং রোস। তো এখন এই ইন্টারনাল অ্যারে লিস্টটা আমাদেরকে একটু ইনভেস্টিগেট করতে হবে। এই যে কালেকশন নোড যেগুলো আছে, কম্বো বক্স, টেবিল ভিউ, মেনু বার, রাইট, চার্টস, menu itself. Menu contains what? Menu contains menu item. So menu contains internal array list of menu item instances. এটা কি বোঝা যাচ্ছে? Yes, sir. ওকে, এখন আপনাকে যদি আমি কোশ্চেন করি, যে আমরা যখন কম্বো বক্সে কোনো কিছু অ্যাড করি, সো what we do to make a combo box to show the items, এটা ধরেন একটা কোশ্চেন। সেম কোশ্চেন যদি আমি করি, হ্যাঁ, যে what we do to make a table view to show the rows, আপনার অ্যান্সার কি হবে? কোশ্চেনে যদি কোনো কনফিউশন থাকে জিজ্ঞেস করবেন। স্যার হ্যাঁ, আবার একটু কোয়েশ্চেনটা। ওকে, আমার এই যে কম্বো বক্স, ধরেন আমি যদি এটা রান করি, তো এই যে আমি রান করলাম এবং এখানে আমি যদি আপনাকে একটা কম্বো বক্স দেখাই, ওকে, তো এই যে কম্বো বক্সের আইটেমগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ ওর যে ইন্টারনাল কালেকশন মানে আইটেমস গুলো যে আমরা দেখতে পাচ্ছি কম্বো বক্সে, এই দেখতে পারার জন্য আমাদেরকে কি করতে হয়েছে, বা টেবিলের ক্ষেত্রে যে রো গুলো আমরা দেখতে পারতাম তার জন্য আমাদের কি করতে হয়েছে? দ্যাট ওয়াজ দ্য কোশ্চেন। স্যার ইনিশিয়াল একটা অ্যারে লিস্ট ডিক্লেয়ার করতে হয়েছে। অ্যারে লিস্ট তো আছেই ওর মধ্যে, ওর ভেতরে অ্যারে লিস্ট অলরেডি আছে। স্যার ইনিশিয়ালাইজ, হ্যাঁ, সেটার মানে কি একটু ভেঙে বলেন। ইনিশিয়ালাইজ তো পুরো প্রক্রিয়াটার কথা বলছেন, বাট আপনি এক্স্যাক্টলি ধাপে ধাপে কি করবেন? আমরা কোডের মধ্যে যখন fxml আপডেট করার পর ওই যে কোডের মধ্যে স্যার কিছুক্ষণ আগেই দেখলাম fxml দিয়ে যে স্যার ক্লাস ডিফাইন করি, মানে এইটার মধ্যে এই ক্লাসের অবজেক্ট বসবে ওগুলো আর কি। না না না, আপনার একটা কম্বো বক্স আছে, ওকে, সো ধরেন ডিপার্টমেন্ট কম্বো বক্স। এখন এই ডিপার্টমেন্ট এখন আপনাকে কি করতে হবে? ইনিশিয়ালাইজ করতে হবে ডেটাগুলো। ইনিশিয়ালাইজ করতে হবে মানে কি সেটা বলেন। আপনি তো ওটার একটা নাম দিলেন ইনিশিয়ালাইজ, মানে
কোডে আপনি কি করবেন সেটা বলেন। স্যার কোডে হচ্ছে এখানে এই যে বক্সটার মধ্যে আমরা কোন ধরনের ডেটা রাখবো সেটা ডেটা টাইপ স্ট্রিং ডিপার্টমেন্টের নাম না রাখবেন। ইন্টিজার এটাকে স্যার ডিফাইন করে বলতে হবে। না, এটা ডিক্লারেশন না, এটা কোড। মানে আপনি ডিক্লেয়ার করা আছে ধরে নেন। হ্যাঁ, ডিপার্টমেন্ট কম্বো বক্স একটা তৈরি করাই আছে আপনার, সেটা নিয়ে আমার কোনো কোশ্চেন নাই। @msml প্রাইভেট কম্বো বক্স, তো যেহেতু ডিপার্টমেন্ট নেম স্ট্রিং হবে, সো ডিপার্টমেন্ট কম্বো বক্স। এখন এটা তো আমি ডিক্লেয়ার করব, মানে ডিক্লেয়ার করা আছে। ডিক্লেয়ার করা থাকলেই তো আর আমাকে দেখাবে না কিছু। দেখানোর জন্য আমাকে কি করতে হবে? সিএসসি, ট্রিপলি, ফিজিক্যাল সায়েন্স অপশনগুলো দেখানোর জন্য কি করতে হবে? ডিসপ্লে এলিমেন্ট অ্যাড করব, এলিমেন্ট অ্যাড করবেন। কোথায় অ্যাড করবেন? মেথডগুলো স্যার কোডে যেই না, মানে কিসের ভেতরে রাখবেন? অ্যাড করা মানে তো কোথাও না কোথাও রাখতে হবে। ইনিশিয়ালাইজ যে পার্টটা আছে স্যার, জি স্যার, ইনিশিয়ালাইজ যে পার্টটা আছে ডিপার্টমেন্ট, ওই ভিতরে কোড লিখবো স্যার, যে ডিপার্টমেন্ট কম্বো বক্স ডট গেট আইটেমস, তারপর হচ্ছে ওই মানে ওই ডিপার্টমেন্টের নেম গুলো লিখে দিব স্যার স্ট্রিং এর ভিতরে। না, গেট আইটেমস তো লিখতে এটা হবে। সেটা গেট আইটেমস ডট অ্যাড বলতে হবে। জি স্যার, জি স্যার। তাহলে গেট আইটেমস আপনাকে কি দিবে? অ্যাড অল যদি হয় তাহলে আপনি একসাথে অনেকগুলো দিতে পারবেন, তাই না? তাহলে এখানে আমরা কি করতেছি এই লাইনটাতে? এই মেথড স্যার ওই যে কম্বো বক্সের ভিতরে অ্যাড করতেছি, জি স্যার, এলিমেন্ট গুলা। এইটুকুর মানে কি? সিলেক্টেড অংশটুকুর মানে কি? স্যার মেথড কল করা করছে হচ্ছে। কি গেট ধরনের আইটেমস মেথড? আর কি এই মেথডের ধরনের কাজ হচ্ছে স্যার কি ধরনের মেথড? গেটার মেথড, যেহেতু গেট দিয়ে শুরু। গেটার মেথডের কাজ কি? গেটার মেথড রিটার্নস হোয়াট? যে কোনো একটা ক্লাসের গেটার মেথড কি রিটার্ন করে? স্যার ইনস্ট্যান্সেস ক্লাসের ইন না না না, ধরুন আমি যদি বলি যে আসিফ ডট গেট আইডি, তো গেট আইডি মানে এটা গেটার মেথড। এনি মেথড স্টার্টস উইথ গেট ইজ এ গেটার মেথড, দ্যাট ইজ দ্য কোডিং কনভেনশন। তো তাহলে আমি যদি বলি যে গেট আইডি, এই গেটার মেথড আমাকে কি রিটার্ন করবে? স্যার আইডি রিটার্ন করবে, আইডি, তার মানে ফিল্ড রিটার্ন করবে। ফিল্ড রিটার্ন করবে, জি। এবং সেই ফিল্ডের নাম কি? গেটারের নাম যদি হয় গেট আইডি, ফিল্ডের নাম হলো আইডি, রাইট? ইয়েস স্যার। হ্যাঁ, তো এইখানে তাহলে আমার ফিল্ডের নাম কি অ্যাকর্ডিং টু দিস কোড? এটাও তো একটা গেটার মেথড, আইটেমস, আইটেমস। এবং আইডি ছিল আপনার, আসিফ যদি স্টুডেন্ট ইনস্ট্যান্স হয় তাহলে আইডি ছিল স্টুডেন্ট ক্লাসের ফিল্ড। তাহলে আইটেমস এটা কোন ক্লাসের ফিল্ড? কম্বো ডিপার্টমেন্ট কম্বো বক্সের ডিপার্টমেন্ট কম্বো বক্স হচ্ছে ক্লায়েন্ট, ক্লাসের নাম কম্বো বক্স। তাহলে এই কম্বো বক্স ক্লাসের একটা ফিল্ড। এটা হচ্ছে কম্বো বক্স হচ্ছে তার টাইপ, আর এটা হচ্ছে তার অবজেক্টের নাম। তো ওইটা আপনার ক্লায়েন্ট। তাহলে আইটেমস নামে একটা অ্যারে লিস্ট আছে এই কম্বো বক্সের ভিতরে, সেটাই আমরা এখানে বলেছি যে একটা ইন্টারনাল অ্যারে লিস্ট সে মেনটেন করে। এখন আপনার অ্যারে লিস্টের নাম যদি আইটেমস না হয়ে ডাটা হতো তাহলে আপনি কি লিখতেন? ডিপার্টমেন্ট কম্বো বক্স ডট গেট ডাটা। এখন যেহেতু অ্যারে লিস্টের নামটা হচ্ছে কম্বো বক্সের ক্ষেত্রে এটার নাম হচ্ছে আইটেমস, সেই জন্য গেটারের নামও আইটেমস। বুঝতে পেরেছি? এই অ্যারে লিস্টের নাম যদি হতো ভ্যালুস, তাহলে এটা হতো কি গেট ভ্যালুস। বুঝতে পেরেছেন?
এনি কনফিউশন? No, sir. তাহলে এইটুকু আমাকে একটা অ্যারে লিস্ট দিচ্ছে। তাহলে অ্যারে লিস্ট ক্লাসের অ্যাড হলে আমি বা একটা একটা করে হলে অ্যাড, তাহলে এখানে আমি আইটেমগুলো অ্যাড করে দিচ্ছি। ওকে, এখন এই অ্যারে লিস্ট ও গেট আইটেমস যেমন আমাকে একটা অ্যারে লিস্ট দিবে, সেই অ্যারে লিস্টে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। আমি কি এই ভিজুয়ালি এখানে আনার জন্য এক্সট্রা কোনো কমান্ড দিয়েছি, নাকি অ্যারে লিস্টে অ্যাড করে দিলেই এটা অটোমেটিক এখানে চলে আসে? আর আমরা হচ্ছে সিলেক্ট করে বলতেছি মানে কোন অ্যারে লিস্ট, মানে হয়তো স্টুডেন্টের একটা আলাদা অ্যারে লিস্ট আছে, ফ্যাকাল্টি এবং অ্যাকাউন্টেন্ট না তিনটা না না ডিফারেন্ট অ্যারে লিস্ট না 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 চুজ না, করে এটা তো হচ্ছে কম্বো আমরা বক্সের দিচ্ছি। অ্যারে লিস্ট। প্রশ্নটা বুঝছেন, এটা কম্বো বক্সের অ্যারে লিস্ট। আমার প্রশ্ন হলো ভিজুয়ালি দেখার জন্য আমাকে কি কিছু করতে হয়েছে, নাকি জাস্ট অ্যারে লিস্টে অ্যাড করে দিলেই হয়ে যাচ্ছে? Sir, array list update করেছি আরই দেখতে পাচ্ছি। অ্যারে লিস্টে অ্যাড করলে হয়ে যাচ্ছে। অ্যারে লিস্ট তো আপনার র্যামের মধ্যে আছে, তাহলে অ্যারে লিস্ট থেকে আপনার যে এখানে ভিজুয়ালি দেখাচ্ছে অ্যারে লিস্টের এলিমেন্ট গুলো, সেই দেখানোর জন্য তো আমরা কোনো কিছু করি নাই, আমরা জাস্ট অ্যারে লিস্টে অ্যাড করে দিয়েছি। Yes, sir. হ্যাঁ, এটাই আমি বলতে চাচ্ছি যে এটা আপনার বোঝা দরকার। তো তার মানে টেবিলের ক্ষেত্রেও তাই। টেবিলের ক্ষেত্রে আপনি কি বলবেন, যে ধরেন আপনার যদি একটা টেবিল ভিউ থাকে, তাহলে লেটস সে টেবিল ভিউ, হ্যাঁ, লেটস সে এমপ্লয়ি, তাহলে এম টেবিল। তো এখন আপনি এই যে এম টেবিল ডট গেট আইটেমস, ওকে, ধরেন আপনি একটাই অ্যাড করতে চান, ঠিক আছে, আসিফ একজন এমপ্লয়ি বা E1, তাহলে E1 নামে আপনার যে একটা এমপ্লয়ি ছিল সেটা আপনি অ্যারে লিস্টে দিয়ে দিলেন, সাথে সাথে আপনার টেবিলে আপনি একটা রো দেখতে পাবেন, E1 এর যে ডাটা সেগুলোতে আপনি রোটা দেখতে পাবেন। আমি যদি কিছুক্ষণ পর আরেকটা যোগ করি E2, তাহলে আমি দেখবো যে এখন দুইটা রো দেখাচ্ছে। ফার্স্ট রোতে E1 এর ডাটা অলরেডি আছে, সেকেন্ড রোতে E2 এর ডাটা অলরেডি দেখাচ্ছে। তাহলে আমরা কিন্তু অ্যারে লিস্টে অ্যাড করে দিলে আমাদের কাজ শেষ। অ্যারে লিস্টের ডাটাটাকে ভিজুয়ালি দেখানোর দায়িত্ব কিন্তু আমার না, মানে ডেভেলপার প্রোগ্রামার হিসেবে আমি কিন্তু এক্সট্রা কোনো কিছু করি না। অল আই ডু ইজ অ্যাড কন্টেন্ট টু দ্য অ্যারে লিস্ট। এই যে, বুঝতে পেরেছেন? Yes, sir. তো এখন খেয়াল করেন আমার অ্যারে লিস্টে, এই অ্যারে লিস্টে কয়টা আছে আইটেম? Sir, তিনটা। তিনটা, কারণ আমি ইনিশিয়ালাইজে তিনটা অ্যাড করে রেখেছি, তাই না? এটা কোনটা? এটা হলো আমার এমপ্লয়ি ইউজার অ্যাড করা। তাহলে আমরা যদি একটু যাই অ্যাড নিউ ইউজার কন্ট্রোলার, তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন এটার ইনিশিয়ালাইজে আমরা তিনটা অলরেডি অ্যাড করে রাখছি, স্টুডেন্ট, ফ্যাকাল্টি, অ্যাকাউন্টেন্ট। আর কিছু কি করেছি কম্বো বক্স রিলেটেড? না। তাহলে আমি অ্যারে লিস্টে অ্যাড করে দিয়েছি, আমার কাজ শেষ। দেখানোর দায়িত্ব আমার না, বুঝতে পেরেছেন? এখন আমি যদি এখানে একটু চেঞ্জ করি, আমার কি এখানে কোনো বাটন ফাটন আছে? আচ্ছা, ধরেন আমি যদি এখন ধরেন আমি কথার কথা বলতেছি যে আপনি লেটস, এখানে আমি একটা নতুন করে আর বাটন আনবো না, জাস্ট আপনাকে ডেমো দেওয়ার জন্য, যদি ওটা রিলেভেন্ট কিছু না। ধরেন আমি এই বাটনের, ধরেন আমি এই ঠিক আছে, ধরেন আমি এখানে যদি এই বাটনটার উপরে যদি মাউস এন্টার করি, হ্যাঁ, তাহলে এইটা খালি হয়ে যাবে। কথার কথা বলছি। আবার বাটন যদি এক্সিট করি, তাহলে আবার এগুলো চলে আসবে।
অথবা আমি যদি এখানে আদার সিলেক্ট করি তাহলে এগুলো চলে যাবে। এটা লজিক্যাল কোনো কিছু না, জাস্ট বলার জন্য বলতেছি আর কি আপনাকে। বুঝতে পারছেন? জি স্যার। তো তাহলে এটা কি হবে দেখেন খেয়াল করে। তাহলে আমি যদি এখন বা আমি ওখানে একটা বাটন আনি, ঠিক আছে, একটা বাটন নিয়েই আসি ওখানে, তাহলে এটা হচ্ছে অ্যাড নিউ ইউজার কন্ট্রোলার। তাহলে অ্যাড নিউ ইউজার কন্ট্রোলার, ওকে। তাহলে এটাতে আমি সিন বিল্ডারে ওপেন করি, করে ওখানে আমি কম্বো বক্সে অ্যাড করার জন্য একটা বাটন যদি নিয়ে আসি, ঠিক আছে, তাহলে অ্যাড টাইপ টু কন্ট্রোলার, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাকে এখানে একটা বাটন আর একটা টেক্সট ফিল্ড আনতে হবে। ওকে, তাহলে একটা টেক্সট ফিল্ড নিয়ে আসি। টেক্সট ফিল্ড একটা নিয়ে আসলাম। নিয়ে এসে এখানে আমি এখন বললাম এটাকে একটু বড় করে দেই, বা থাকুক, সমস্যা নেই। এখন এখানে আমি একটা বাটন নিয়ে আসবো, যে অ্যাড নিউ টাইপ, ওকে। ওকে, তো এটার প্রম্পট টেক্সটে আমি বলে দিলাম যে নিউ টাইপ ইউজার টাইপ, ওকে। তাহলে আমরা যদি এখন বলি যে বাটনে গিয়ে বললাম যে অ্যাড, ওকে, অ্যাড টাইপ। তো তাহলে প্রিভিউতে যদি যাই, তাহলে আমার এখানে অ্যাড বাটনে ক্লিক করলে আমি এখানে আমার অলরেডি কিছু আছে, আমি চাইলে আরো অ্যাড করতে পারবো। তো এটা যদি দেখতে চাই, এই দুইটার এফেক্ট এডি দিতে হবে আগে। একটার, এটার এফেক্ট এডি লাগবে, এটার হ্যান্ডলার লাগবে। ওকে, তাহলে এটার এফেক্ট এডি দিয়ে দিই, যে নিউ ইউজার টাইপ, নিউ ইউজার টাইপ টেক্সট ফিল্ড। মেক সেন্স? আর এই বাটনে আমরা একটা হ্যান্ডলার দিয়ে দেব, যে অ্যাড নিউ ইউজার টাইপ টু কম্বো বক্স অন অ্যাকশন। তো আমাকে এটা সেভ করতে হবে, কন্ট্রোল এস, বা আমি আপনাকে দেখার সুবিধার জন্য সেভ করে ফেললাম। এখন আমাকে কি করতে হবে, এটাতে গিয়ে অ্যাড নিউ ইউজার, এটাতে গিয়ে কি করতে হবে, আপডেট কন্ট্রোলার। তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের নতুন একটা ফিল্ড এখানে চলে আসছে, ওকে। এই যে প্রাইভেট টেক্সট ফিল্ড, ওকে। আর একটা হ্যান্ডলার মেথডও চলে আসছে, এই যে। তো এইটাতে আমরা কি করব, আমাদের কম্বো বক্সের একটা নাম আছে, সেই নামটা কি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কম্বো বক্স? এটা হচ্ছে এখানে কম্বো বক্স কয়েকটা আছে, এটা কোনটা আমরা একটু দেখে নেই। এই কম্বো বক্সের নাম হচ্ছে ইউজার টাইপ কম্বো বক্স, ওকে। তাহলে ইউজার টাইপ কম্বো বক্স যেটা, কই সেটা, এই যে ইউজার টাইপ কম্বো বক্স, এটা কপি করে নিলাম। এইটাতে আমার গেট আইটেমস ডট অ্যাড, কি অ্যাড করব, বলেন তো? ওই যে টেক্সট ফিল্ড যেটা নিলাম, ওইটার গেট টেক্সট, তো সেটার নাম কি, নিউ ইউজার টাইপ টেক্সট ফিল্ড। বুঝতে পারছেন জিনিসটা, হোয়াট উই আর ডুইং?
তাহলে আপনি যে শুধু ইনিশিয়ালাইজেই অ্যাড করতে পারবেন বিষয়টা এমন না, ইউ ক্যান অলসো অ্যাড অ্যাট রান টাইম। ঠিক আছে, ওকে। Yes, sir. Yes, sir. এখন যদি আমি এটাকে আরেকবার রান করি, নাও ইউ ক্যান সি okay, so add new user. Okay, now what are the user types are there? Student, faculty, accountant. তো এগুলো আমরা ইনিশিয়ালাইজে we have added to the array list, internal array list of combo box, right? Yes, sir. এখন ধরুন আমি যদি বলি অ্যাডমিশন অফিসার, ওকে, এখন যদি এটাতে অ্যাড দেই, এই অ্যাড বাটনে কি হবে? একটু আগে আমরা কোডে দেখলাম what we are doing in this add button. এখানে দেখেন আমরা অ্যাড বাটনে কি করছি, এই যে Sir, লাইন নাম্বার 177, অ্যাড বাটন ক্লিক করলে what will happen? sir, combo box update হবে। না না, এই লাইনে কি এই লাইনে আমরা কি করছি সেটা লাইনের মিনিংটা বলেন। আপনি এন্ড এফেক্ট বলছেন, মানে এই লাইনে অ্যাকর্ডিং টু দ্য কোড হোয়াট উই আর ডুইং। স্যার যেই টেক্সট ফিল্ডের যেই রিডিংটা ওইটা আমি হচ্ছে গিয়ে ডট অ্যাড করছি অন ইউজার কম্বো বক্স। তাই অ্যাড করছেন? ইউজার টাইপ কম্বো বক্সে। না, তা করছেন আবার কোথায় অ্যাড করছেন? আইটেমস নামে ওর যে ইন্টারনাল অ্যারে লিস্ট আছে সেখানে অ্যাড করছেন। জি স্যার, দ্যাট ইজ দ্য এক্সাক্ট মিনিং অফ দিস কোড, মানে কোডের ইন্টারপ্রিটেশন যদি আপনি করেন। তাহলে অ্যারে লিস্টে অ্যাড করে দিচ্ছি, আমি কিন্তু আর কিছু করি নাই। তাহলে আমার এখানে এখন কয়টা আছে? 3টা আছে। আমি যখনই অ্যারে লিস্টে অ্যাড করে দিলাম ও অটোমেটিক আপডেট করে ফেলছে, এই যে এখন 4টা। দ্যাট মিনস টেবিলের ক্ষেত্রে তাই, আপনার 3টা রো আছে, যখনই আপনি অ্যাড করবেন অটোমেটিক ওখানে 4th রো চলে আসবে। দ্যাট মিনস দ্য টেবিল ইজ লুকিং ইনটু দ্য অ্যারে লিস্ট অ্যাট অল টাইমস। It is observing, it is listening to any event that happens. তার মানে ও ওটাকে অবজার্ভ করতে থাকে। বুঝতে পেরেছেন? তাহলে আপনার এই fxml নোডের ভেতরে যে ইন্টারনাল কালেকশনস হিসেবে যে অ্যারে লিস্ট গুলো আছে, those array lists are constantly monitored, okay, by the corresponding node to update the view, okay, at real time, spontaneously. তাহলে আমি অ্যারে লিস্টে যখনই একটা টেবিলের যে টেবিল ভিউ যদি হয়, যখনই আমি একটা এমপ্লয়ি অবজেক্ট অ্যাড করে দিব, অটোমেটিক আমার টেবিলে একটা রো চলে আসবে উইথ দ্যাট এমপ্লয়ি ইনফরমেশন। তো তাহলে আমার ভিউটাকে কিন্তু কনস্ট্যান্টলি আপডেট করছে, এবং ইটস নট দ্যাট যে আমি পরের বার যখন রিফ্রেশ করব তখন আপডেট হবে, এটা স্পন্টেনিয়াস, রিয়েল টাইম। তার মানে কি, অ্যারে লিস্টের কন্টেন্ট চেঞ্জ হলেই সে অ্যাকর্ডিংলি ভিউ আপডেট করবে। অ্যারে লিস্ট থেকে আপনার 10টা এমপ্লয়ি অবজেক্ট আছে, আপনি সো ইয়োর টেবিল ইজ অলসো শোয়িং 10 রোজ। এখন আপনি মাঝখান থেকে একটা অবজেক্ট যদি ডিলিট করে দেন অ্যারে লিস্ট থেকে, টেবিল থেকে দেখবেন ওই রোটা চলে গিয়েছে। তার জন্য আপনাকে এক্সট্রা কিছু করতে হবে না, এটা স্পন্টেনিয়াসলি রিয়েল টাইমে কাজ করবে। আর ইউ ফলোইং? এন্ড দ্যাটস হাউ ইট ওয়ার্কস। সেটা তো আমরা ডেমোতে দেখেছি বহুবার, রাইট? ইয়েস স্যার, জি। তাহলে আমার ওই অ্যারে লিস্টটাকে মনিটর করতে হবে, কনস্ট্যান্টলি অবজার্ভ করতে হবে। দ্যাটস ওয়াই ওই ভেতরের অ্যারে লিস্টকে আমরা বলছি অবজারভেবল লিস্ট। এটা কি বুঝতে পেরেছেন? স্যার আবার একটু বলবেন? অবশ্যই। ওকে, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন আপনি আপনার একটা ডাটা অ্যাকুমুলেট করার জন্য ইউ আর
মেইনটেনিং ইওর ওন অ্যারে লিস্ট। মিড টার্মে আপনারা কি করেছেন একটু রিকল করেন তো দেখি। হোয়াট ইউ ডিড ইন মিড টার্ম? ইউ অ্যাকুমুলেটেড ইওর, আপনার সেটে কি ছিল? মডেল ক্লাস কি ছিল? বুক ছিল না এমপ্লয় ছিল না কি ছিল? মিড টার্ম দিয়েছেন না? ইয়েস স্যার, হ্যাঁ, আমাদের যে কম্পিউটার রিলেটেড। ওকে, কম্পিউটার ছিল, ঠিক আছে। তাহলে এই যে কম্পিউটার গুলো আপনি ইনপুট দিচ্ছেন একটা একটা করে টেবিলে শো করার আগে বা ফাইলে রাইট করার আগে, এগুলো আপনি কোথায় হোল্ড করতেছেন? আপনার একটা লোকাল অ্যারে লিস্টে। তো তাহলে ইয়েস স্যার। তাহলে আপনি যদি এখন একটা লোকাল অ্যারে লিস্ট ডিক্লেয়ার করেন, এখানে দেখেন, আমি যদি এখন বলি যে অ্যারে লিস্ট অফ কম্পিউটার, ওকে ওকে, কম্পিউটার লিস্ট equal to new array list, কম্পিউটার টাইপের নিউ অ্যারে লিস্ট। তাহলে আপনার অ্যারে লিস্ট ইনস্ট্যান্টিয়েট হয়ে গেল। নাও ইট ইজ রেডি টু অ্যাকুমুলেট দ্য দ্য ডেটা। তাহলে এখন আপনি এখানে টু অ্যাকুমুলেট, ওকে, কম্পিউটার, ওকে, কম্পিউটার ইনস্ট্যান্সেস। তাহলে এই অ্যারে লিস্টটা কিন্তু আপনার ইন্টারনাল হোল্ড হিসাবে কাজ করছে, রাইট? যে আপনার কম্পিউটার ইনফরমেশন গুলো কালেকটিভলি একটা অ্যারে লিস্ট আপনি ডিক্লেয়ার করেছেন, ওটার মধ্যে রাখলেন যে ওটাকে পরে আপনি প্রসেস করবেন। ডেটা প্রসেসিং এ এই ডাটাগুলো, কম্পিউটারের ডাটাগুলো লাগবে। এইটার সাথে তো আপনার ভিউ এর কোনো সম্পর্ক নাই, আছে? নো স্যার। নো। তো তাহলে আমার এই এফএক্সএমএল নোডের ভেতরে যে অ্যারে লিস্ট গুলো থাকে ওগুলো ছাড়া এর বাইরে তো আমি আরো শত শত অ্যারে লিস্ট ডিক্লেয়ার করতে পারি, অ্যারে ডিক্লেয়ার করতে পারি, পারি না? আমার নিজের প্রয়োজনে, আমার ইন্টারনাল ডাটা স্ট্রাকচার হিসেবে ইউজ করার জন্য। জি স্যার, পারি। ওগুলো তো অবজারভেবল হওয়ার প্রয়োজন। তো তার মানে আমার অবজার্ভ মানে রেগুলার অ্যারে লিস্ট, স্ট্যান্ডার্ড অ্যারে লিস্ট যেটা আপনি যে নিউ করলেন, নিউ অ্যারে লিস্ট, এই অ্যারে লিস্ট কিন্তু অবজার্ভ করা যাবে না। Now think about it. If you want to observe, what you need? You need some method to observe. তাই না? আপনি অবজার্ভ করার জন্য, লিসেন করার জন্য আপনার কিছু লিসনার মেথডস থাকবে। তো স্ট্যান্ডার্ড অ্যারে লিস্টে কিন্তু সেই লিসনার মেথড গুলো নাই, বিকজ স্ট্যান্ডার্ড অ্যারে লিস্ট ইজ নট অবজারভেবল। 90% 95% কেসেস আপনি অবজারভেবল করবেন না। 95% কেসেস আপনি যখন অ্যারে ডিক্লেয়ার করেন বা লিস্ট ডিক্লেয়ার করেন বা একটা ম্যাপ সেট এগুলো যখন ডিক্লেয়ার করেন, সো দোজ স্টোরেজ ইউ ইউজ টু রিপ্রেজেন্ট ইউর ইন্টারনাল ডাটা স্ট্রাকচার ফর ডেটা প্রসেসিং অর অ্যাকুমুলেশন, ওকে, এগুলোর সাথে আপনার স্ক্রিনের ভিউ এর কোনো রিলেশন নাই। ভিউ এর রিলেশন তখনই আসবে যখন ভিউ এর নোড ইটসেলফ মেইনটেইনস অ্যান ইন্টারনাল কালেকশন, তখন। আদার দেন দ্যাট আপনার এগুলো তো অবজারভেবল হওয়ার দরকার নাই। সো স্ট্যান্ডার্ড অ্যারে লিস্ট doesn't contain any listener method, okay, to listen any change or to monitor to observe the array list and update the view accordingly. স্ট্যান্ডার্ড অ্যারে লিস্টের সাথে এই ভিউ আপডেটের কোনো রিলেশনই নাই। এই জন্য স্ট্যান্ডার্ড অ্যারে লিস্টে আপনার ওই অবজার্ভ করার জন্য লিসনার মেথডস গুলো থাকে না। বোঝা গেল এইটুকু আলোচনা? জি স্যার। এখন আসেন আমি যদি এটা চার্টে, আচ্ছা এগুলো তো এক্সেপশন, হ্যাঁ এখানে আছে, এখানে থাকবে, ওকে, আচ্ছা ওকে। এখন আসেন, এখন আপনাদের দু একটা প্রশ্ন করি আবার।
কিউএ সেশনের থ্রুতে যাই, 1 তারিখের অংশটুকু দেখবেন। ওকে, আমরা কি বলতে পারি যে ক্লাস ইজ এ টাইপ? ক্যান ইউ সে? Probably yes. প্রবাবলি কেন বলছেন? Sir, ক্লাস ইজ এ টাইপ, ইউ ক্যান ডিক্লেয়ার ইটস ভেরিয়েবল, যেটাকে আমরা অবজেক্ট বলি। আপনি যখন বলছেন যে স্টুডেন্ট আসিফ, শফিক, লিমা, দে আর অল স্টুডেন্ট অবজেক্টস, তাই না? তো অবজেক্ট হচ্ছে ক্লাস ভেরিয়েবল, তো ক্লাস ইজ এ টাইপ। When you are saying int x, now x is a variable of integer type, so integer is a type. তাহলে class is a type. Abstract class is also type because it is a class. এটা কি বুঝতে পেরেছেন? If not, yes. can you say interface is a type? Yes, sir. Yes. এরা সবই আসলে type. Now primitives are not created by us, those types are predefined in the compiler design, like int, float, long, double, okay, etc., boolean. But when you create a class, that becomes a user-defined type, so you can declare the object. So class, abstract class, and interface, they are all type. এদের সবগুলোরই আপনি object declare করতে পারবেন। But we know in Java, declaration is not enough. We have to instantiate by allocating memory dynamically from heap, new দিয়ে। ওকে, এখন এগুলো যেহেতু টাইপ, এদের আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো। ওকে, সো ক্যান ইউ ডিক্লেয়ার ক্লাস ভেরিয়েবল অর্থাৎ ক্লাস হ্যান্ডেল? ইয়েস। ফর এক্সাম্পল এমপ্লয়ি ই, ইটস এ ভ্যালিড স্টেটমেন্ট, তাহলে সেমিকোলন, তাহলে ই ইজ এ এমপ্লয়ি ক্লাসের একটা ভেরিয়েবল, সো উই কল ইট এমপ্লয়ি অবজেক্ট। ওকে, বাট ইট ইজ নাল, ইট হ্যাজ নো মেমোরি ইয়েট। তো সেখানে আমরা যাচ্ছি না এখনো, সেটা পরের ধাপে যাব। তার আগে আমরা একটু ক্লারিফাই করে নিই, ক্যান ডিক্লেয়ার এ ক্লাস হ্যান্ডেল? ইয়েস অর নো? ইয়েস। ক্যান উই ডিক্লেয়ার অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস হ্যান্ডেল? ইয়েস, যেমন ইউজার একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, বাট স্টিল ইউ ক্যান ডিক্লেয়ার ইউজার ইউ সেমিকোলন। তো তাহলে ইউ কি হলো? আমার ইউজার অ্যাবস্ট্রাক্ট ক্লাসের একটা ক্লাস হ্যান্ডেল হিসাবে আমরা ডিক্লেয়ার করতে পারবো। So this is also valid. Can we declare an interface variable? তখন একটা ইন্টারফেস হ্যান্ডেলকে আমরা ডিক্লেয়ার করতে পারবো? Yes, we can. For example, taxpayer, interface taxpayer, তাহলে taxpayer কি? তো তাহলে ডিক্লারেশনে কোনো প্রবলেম নাই। ক্লাস হ্যান্ডেল ই, অ্যাবস্ট্রাক্ট ক্লাস হ্যান্ডেল ইউ, interface handle T. So as far as declaration is concerned, you can declare all of them. Any type you can declare. You can declare variable of any type. Okay. Okay, sir. আচ্ছা, এখন ডিক্লেয়ার করা আর ইনস্ট্যান্স তৈরি করা তো এক না। ডিক্লেয়ার করা মানে আই এম ডিসাইডিং এ নেম, যেটা কিনা একটা ক্লাসের ইনস্ট্যান্সকে রেফার করতে পারবে, বাট এখনো সে কাউকে রিপ্রেজেন্ট করে না, বিকজ আই জাস্ট ডিক্লেয়ার্ড, আই ডিড নট ইনস্ট্যান্সিয়েট। তাহলে এই এখন পর্যন্ত এরা সবাই কিন্তু নাল। অ্যাট দিস পয়েন্ট অল, এটা যদি আমি একটু লিখে রাখি এখানে, at this point E, U and T all are null, not referring to any instance. Make sense? যখন বলছি ইনস্ট্যান্স, অবশ্যই এটা ক্লাস ইনস্ট্যান্স হতে হবে, কারণ অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেস ইনস্ট্যান্স হয় না, এটা আপনারা জানেন অলরেডি। এখন প্রশ্ন হলো যে ক্যান ইউ ইনস্ট্যান্সিয়েট এ ক্লাস? তো এমপ্লয়ি আমাদের ক্লাস,
আমি এখানে বললাম যে E1 এই লাইনটা থেকে কি বুঝতে পারছেন বলেন তো? We have declared E1 and E2 two class handle where E1 is instantiated. Sorry, E2 is instantiated, E1 কে আপনি পরে instantiate করেছেন, and that's okay. Declare করলে সাথে সাথে যে instantiate করতে হবে, not necessarily. Make sense? তাহলে আমরা একটা রেগুলার নন অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইনস্ট্যান্টিয়েট করতে পারি। ওকে, ক্লাস মানেই রেগুলার ক্লাস মানে নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ওকে, নাও ক্যান ইউ ইনস্ট্যান্টিয়েট অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস? নো। এটা আপনি দেখে বললেন না বুঝে বললেন? নিচে লেখা আছে নো। দেখা তো যাচ্ছে না, আমার এখানে হচ্ছে প্রেজেন্টটা শো করতেছে না স্যার। তাহলে আপনি রেসপন্ড মানে নেট করছেন প্রবলেমের কারণে আমি আমার তো ঠিক আছে, আপনি তাহলে আরেকবার আবার ওটা পিন করতে হবে মনে হয়। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। তো এটা নো। কেন নো? কারণ abstract class can contain abstract method. Abstract method contain করলে যদি ওটাকে instantiate করতে দেই, and if that method is called using that client, then it will crash. We know that. That's why it will not be allowed to build very fast place. So execute তো হবেই না, পরের কথা। তো কাজে আমরা instantiate করতে পারবো না। তাহলে দেখেন এই যে আমি ডিক্লেয়ার করেছি user ডিক্লারেশনটা ভ্যালিড, বাট আমি যখন বলছি যে নিউ ইউজার, দ্যাট ইজ ইনভ্যালিড। ওকে, এখন কি দেখা যায়? জি স্যার, এটা এখন আসছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা কি ভ্যালিড? ক্যান ইউ ইনস্ট্যান্টিয়েট অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস? নো, নো। তাহলে আমি যদি এই ক্লাসের একটা মেমোরি, মানে এই অবজেক্টের যদি আমি কোনো মেমোরি অ্যালোকেট করে সেখানে ডাটা না রাখতে পারি, তাহলে এই অবজেক্টটা তো আসলে পয়েন্টলেস। তাহলে এই অবজেক্ট ডিক্লারেশন করে আমার লাভটা কি? ইফ দ্যাট ক্লাস হ্যান্ডেল cannot represent a real instance, কারণ আমি তো ইউজারকে ইনস্ট্যান্টিয়েট করতে পারছি না, তাহলে এই ইউজারের যে ক্লাস হ্যান্ডেল ইউ, এটার পারপাস হলো টু রিপ্রেজেন্ট এ সাব ক্লাস ইনস্ট্যান্স যেটা নন অ্যাবস্ট্রাক্ট। তাহলে বিকজ ইনহেরিটেন্স ইজ এ রিলেশনশিপ, আমি বলছি জাইরাসে এমপ্লয়ি ইজ এ ইউজার, এমপ্লয়ি এক্সটেন্ডস ইউজার, এটা বলা যায় না? আমার ইউজার যদি একটা সুপার ক্লাস হয়, নাও ইট হ্যাজ সাম কমন ইনফরমেশন যেটা যে কোনো ইউজারের জন্য রিলেভেন্ট, যেমন আইডি, নেম, ইমেল, কন্ট্যাক্ট নাম্বার, ডেট অফ বার্থ এটসেট্রা, ব্লাড গ্রুপ। কিন্তু আমি যখনই বলবো যে এমপ্লয়ি ইজ এ ইউজার, তখন আরো এক্সট্রা কিছু ইনফরমেশন চলে আসবে, লাইক এমপ্লয়ি আইডি, ডেজিগনেশন, স্যালারি, ডিপার্টমেন্ট এটসেট্রা। তো তাহলে এমপ্লয়ি হ্যান্ডেল দিয়ে আমি এমপ্লয়িকে রিপ্রেজেন্ট করতে পারবো, অ্যাট দ্য সেম টাইম আমি ইউজার হ্যান্ডেল দিয়েও এমপ্লয়িকে রিপ্রেজেন্ট করতে পারবো। সো এই যে ইউ ইকুয়াল টু নিউ এমপ্লয়ি, এটা কিন্তু ভ্যালিড। খেয়াল করে দেখেন, ইউ ইকুয়াল টু নিউ ইউজার, এটা ইনভ্যালিড। বাট তার মানে এই না যে ইউ নাল হয়ে বসে থাকবে। ইউ যদি সবসময় নাল হয়ে বসে থাকে, তাহলে তো ইউজারের অবজেক্ট ডিক্লেয়ার করাটা পয়েন্টলেস। তার মানে কোথাও না কোথাও এটার একটা ইউজ কেস থাকতে হবে যে একটা ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করতে পারে, তো সেটা হচ্ছে সাব ক্লাস ইনস্ট্যান্স। সো ইউ cannot represent its own instance because user is an abstract class, but you can represent a subclass instance. বোঝা গেল? জি স্যার। হ্যাঁ, যদি কোনো কনফিউশন থাকে প্লিজ আস্ক। ইন্টারফেস কি? ইন্টারফেস অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতোই, but it contains only abstract method. Therefore, interface also cannot be instantiated. কিন্তু ইন্টারফেস আবার কে রিপ্রেজেন্ট করতে পারবে?
যেমন আপনি নিউ ট্যাক্স পেয়ার করতে পারবেন না, বিকজ ইন্টারফেস অলসো কন্টেন অ্যাবস্ট্রাক্ট মেথড। সো একই কারণে অ্যাবস্ট্রাক্ট ক্লাস যে কারণে ইনস্ট্যান্সিয়েট করা যাবে না, ইন্টারফেস ইজ অলসো ক্যানট বি ইনস্ট্যান্সিয়েটেড ফর দ্য সেম রিজন। তাহলে এই কাকে রিপ্রেজেন্ট করবে? এই যে ইউ এর কথা বললেন, ইউ কাকে রিপ্রেজেন্ট করলো? ইউ কাকে রিপ্রেজেন্ট করলো? সাবক্লাস এমপ্লয়কে স্যার। সাবক্লাস ইনস্ট্যান্স। তাহলে টি কাকে রিপ্রেজেন্ট করবে? এটা তো ইনভ্যালিড। তাহলে টি টেক্সট স্যার। কাকে? অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে যে ইনহেরিট করে তাকে রিপ্রেজেন্ট করতে পারবে। তাহলে এমপ্লয়ি ইনহেরিটস কে? এমপ্লয়ি ইনহেরিটস ইউজার। যে এমপ্লয়ি এক্সটেন্স ইউজার, তাহলে এমপ্লয়ি কি ইউজারকে ইনহেরিট করছে না? ইনহেরিটেন্স। সো দেয়ারফর ইউজার হচ্ছে সোর্স অফ ইনহেরিটেন্স। So therefore user handle u can represent নিচের ক্লাস যে ওকে এক্সটেন্ড করলো। তো ইন্টারফেসের ক্ষেত্রে যদি আমি বলি, ধরেন আমি এমপ্লয়ির কথাই যদি বলি যে এক্সটেন্স ইউজার ইমপ্লিমেন্টস ট্যাক্স পেয়ার, আমি মাল্টিপল ইন্টারফেস ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে এই এমপ্লয়ের জন্য হাউ মেনি সোর্স অফ ইনহেরিটেন্স? How many source of inheritance is there for employee? 3. একটা হচ্ছে সুপার ক্লাস ইউজার, আর একটা হচ্ছে দুইটা ইন্টারফেস, ট্যাক্স পেয়ার এন্ড সিরিয়ালাইজেবল। আর ইউ ফলোইং? তাহলে বিকজ অফ দ্য ইজি রিলেশনশিপ আমরা বলতে পারি যে এমপ্লয়ি ইজ এ ইউজার, বিকজ ইনহেরিটেন্স স্টাবলিশ ইজ এ রিলেশনশিপ। একইভাবে আমরা বলতে পারি এমপ্লয়ি ইজ এ ট্যাক্স পেয়ার, এমপ্লয়ি ইজ এ সিরিয়ালাইজেবল অবজেক্ট। তার মানে এদের তিনটার সাথেই একটা ইজি রিলেশনশিপ হচ্ছে, কাজেই এদের যে কোনোটার হ্যান্ডেল দিয়েই আপনি এমপ্লয়ি ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করতে পারেন। তো তাহলে আমি ইউ দিয়েও যেমন এমপ্লয়িকে ইনস্ট্যান্সিয়েট করতে পারি, ইউজার হ্যান্ডেল ট্যাক্স পেয়ার হ্যান্ডেল দিয়েও আমি এমপ্লয়িকে ইনস্ট্যান্সিয়েট করতে পারি। এখানে ইউ ছিল সুপার অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এখানে টি হচ্ছে ইন্টারফেস। ওকে, এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের এখন লাগবে টু আন্ডারস্ট্যান্ড অবজারভেবল লিস্ট। তাহলে এতটুকু পর্যন্ত কোনো কনফিউশন থাকলে প্লিজ আস্ক and get it clarified. নো স্যার, বুঝতে পেরেছি। ওকে, এখন দেখেন আমরা যখন একটা লেটস সে কম্বো বক্সের কথাই যদি বলি, কম্বো বক্সে যদি আমি ওর ইন্টারনাল অ্যারে লিস্ট ব্যবহার না করে, খেয়াল করেন আমি এখানে আপনাকে প্রশ্নটা এইভাবে করি, ডেটে নিয়ে আসি এটা, যে কোশ্চেন যে we can get the internal array list from the combo box বা any fxml নোড যার ভিতরে কালেকশন আছে। So we can get the internal array list from the combo box using key getter method, get items getter method, right? And then add a new item
to the retrieved internal array list, যেটা আমরা করে থাকি। এক্সাম্পল এই যে এখানেই আছে, get items dot add, এই যে এখানেই আছে get items dot add। রাইট, এটা আমরা করতে পারি। সো এক্সাম্পল, তাহলে আমরা ভিতরে যে অ্যারে লিস্ট আছে ওইটাতেই আমরা অ্যাড করলাম, রাইট? জি স্যার। ওকে, তো এটা কোশ্চেন না করে এটাকে নোট হিসেবে রাখি। However, we can also create our বা populate our own array list first and then replace the internal array list with our own array list. ওকে, এটাও কিন্তু আমরা করতে পারি। তো ইউজিং setter method, using set items setter method। setter মেথডের কাজ কি? set the new value to the field। তো ফিল্ডটাই তো অ্যারে লিস্ট, তাহলে ভেতরে যে অ্যারে লিস্ট ছিল সেটাকে রিপ্লেস করে দিচ্ছি উইথ আওয়ার ওন এক্সটার্নাল অ্যারে লিস্ট। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তাহলে এখানে আমরা কি করতে পারি? আমরা একটা নিজেদের এক্সটার্নাল অ্যারে লিস্ট নিতে পারি না? যে অ্যারে লিস্ট ধরেন এই ক্ষেত্রে আমরা স্ট্রিং দিচ্ছি, তাই না? এটা তো একটা স্ট্রিং, গেট টেক্সট। তাহলে আমি একটা নিজস্ব একটা স্ট্রিং অ্যারে লিস্ট তৈরি করব, অ্যারে লিস্ট অফ স্ট্রিং। ওকে, ধরেন নিউ কম্বো বক্স লিস্ট, নিউ লিস্ট ইকুয়াল টু এটা করা যায় না? আমি আমার নিজের একটা অ্যারে লিস্ট বানালাম নিউ কম্বো বক্স লিস্ট নামে, নিউ কম্বো বক্স লিস্ট, ঠিক আছে? এখন কম্বো বক্সে অলরেডি টাইপ কম্বো বক্স অলরেডি আছে একটা লিস্ট, কিন্তু আমি ওটাকে রিপ্লেস করতে চাই উইথ মাই লিস্ট। তো তখন এই গেট আইটেমস ডট অ্যাড করলে কি হবে? আগেরটার সাথেই অ্যাড হইতে থাকবে, কিন্তু আমি আগের লিস্টকে পুরোপুরি রিপ্লেস করে দেব উইথ মাই ওন লিস্ট। বুঝতে পেরেছেন? দ্যাট অলসো ক্যান বি দ্য কেস। তো তখন আপনি যদি এটাকে পপুলেট করে রাখেন, হ্যাঁ, নিউ কম্বো বক্স লিস্ট ডট অ্যাড, ওকে, সো নিউ, ওকে, user type 1, তো এইভাবে আপনি অ্যাড করে বার একটা একটা করে দিতে পারেন বা অ্যাড অলও করতে পারেন, দ্যাটস আপ টু ইউ। ঠিক আছে? তাহলে আপনার ছিল আগে স্টুডেন্ট, ফ্যাকাল্টি, অ্যাকাউন্টেন্ট, এখন হয়তো আপনি অন্য কিছু দিলেন, টোটালি ডিফারেন্ট একটা লিস্ট। তো এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হলো এখানে কি করতে হবে? এখানে আমরা গেটার ইউজ করেছিলাম, এখন কি করব? সেটার, সেটার। তাহলে সেট আইটেমস, তাহলে সেটার হলে তো প্যারামিটার দিতে হয়। প্যারামিটার কি হবে?
বলেন তো নিউ কম্বো বক্স লিস্ট। নিউ কম্বো বক্স লিস্ট হবে স্যার। তাহলে কি হলো, তাহলে আমরা কি করলাম, কম্বো বক্সের ভিতরে যে একটা অ্যারে লিস্ট ছিল অলরেডি, সেটা খালি থাকুক আর ভরা থাকুক কিছু যায় আসে না, ওটাকে আমরা রিপ্লেস করে দিচ্ছি উইথ আওয়ার লিস্ট, বাইরে থেকে রেডি করে। মেক সেন্স? জি স্যার। ওকে, এখন এই স্কিমটাতে একটা প্রবলেম আছে, এটা তো একটা রেগুলার অ্যারে লিস্ট, বাট রেগুলার অ্যারে লিস্ট ডু নট হ্যাভ এনি লিসনার মেথড, যেটা শুরুতে বললাম। তাহলে আপনি যখন এখানে অ্যাড করবেন, ভিউতে আসলে আপনি দেখবেন যে কোনো কিছুই চেঞ্জ হয় নাই, কারণ ওর যে ইন্টারনাল অ্যারে লিস্ট ছিল ওইটা কিন্তু অবজারভেবল ছিল, কিন্তু আপনি বাইরে থেকে একটা স্ট্যান্ডার্ড অ্যারে লিস্ট সাপ্লাই দিচ্ছেন, দ্যাট ইজ নট অবজারভেবল। তো কাজেই আমরা আসলে এটাকে আমরা অ্যাড করতে পারবো না। ওকে, তো এই ক্ষেত্রে যে প্রবলেমটা হবে সেটা হলো যে হোয়াট ইজ দ্য প্রবলেম। প্রবলেমটা হলো যে আমার যে নিউ কম্বো বক্স লিস্ট ইজ এ স্ট্যান্ডার্ড অ্যারে লিস্ট, which don't have any listener method। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে আমাকে এমন একটা অ্যারে লিস্ট ইউজ করতে হবে যে অ্যারে লিস্ট ক্লাসে লিসনার মেথড গুলো থাকবে। বুঝতে পেরেছেন? জি স্যার। তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবজারভেবল লিস্ট ইউজ করতে হবে। সো অবজারভেবল লিস্ট, ঠিক আছে, ধরুন আমি এই নামটাই যদি দেই, ধরুন নিউ কম্বো লিস্ট, ওকে, নিউ সিবি লিস্ট দেই, ওকে, নিউ সিবি লিস্ট। এখন এটা টাইপ কি, স্ট্রিং, ওকে, ইকুয়াল টু নিউ অবজারভেবল লিস্ট। যদি আপনি করতে চান এটা হবে না, ওকে, এটা ইনভ্যালিড, cause observable list is an interface, ওকে, এটা অ্যালাউড না। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তাইলে আমাদের ওই যে আমরা ট্যাক্সেবলের কথাটা আলাপ করে আসলাম উপরে, যে ট্যাক্সেবলের টি দিয়ে আপনি নিউ ট্যাক্সেবল করতে পারবেন না, তাহলে অবজারভেবল লিস্টের নিউ সিবি লিস্ট দিয়ে আপনি নিউ অবজারভেবল লিস্ট করতে পারবেন না। তাহলে ট্যাক্সেবলের টি নিউ করা যাবে কাকে? ইমপ্লিমেন্টিং ক্লাসকে, অর্থাৎ ট্যাক্সেবলের জন্য সেটা ছিল এমপ্লয়ি, যে পাবলিক ক্লাস এমপ্লয়ি ইমপ্লিমেন্টস ট্যাক্সেবল। তাহলে আমার এমন একটা ক্লাস লাগবে যে অবজারভেবল লিস্টকে ইমপ্লিমেন্ট করে। বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, তো এই যে স্ট্যান্ডার্ড অ্যারে লিস্ট which does not have any listener method, কেন? observable list contains necessary listener methods, okay, which must be overridden, মানে implemented বা overridden by corresponding implementing class।
তো স্ট্যান্ডার্ড অ্যারে লিস্ট ডাজ নট ইমপ্লিমেন্ট অবজারভেবল লিস্ট। আপনাকে যদি আমি ডকুমেন্টেশন খুলে দেখাই, অ্যারে লিস্ট ক্লাস, অ্যারে লিস্ট ক্লাসের ডকুমেন্টেশন যদি আমরা দেখি, ও ইমপ্লিমেন্ট করে 5টা ইন্টারফেসকে, 6টা ইন্টারফেসকে, সিরিয়ালাইজেবল, ক্লোনেবল, ইটারেবল, কালেকশন, লিস্ট অ্যান্ড র্যান্ডম অ্যাক্সেস দেখাই যাচ্ছে এখানে। কিন্তু এই 6টা করে, কিন্তু সে কিন্তু অবজারভেবল লিস্টকে ইমপ্লিমেন্ট করে না। বুঝতে পেরেছেন? জি স্যার, তাহলে সেক্ষেত্রে কি তার মানে অবজারভেবল লিস্টের যে লিসনার মেথড, সেগুলো ন্যাচারালি স্ট্যান্ডার্ড অ্যারে লিস্ট ক্লাসে নাই। এই জন্যই আমি স্ট্যান্ডার্ড অ্যারে লিস্ট ক্লাস নিউ করতে পারবো না। বুঝতে পেরেছেন? তাইলে আমার এমন একটা অ্যারে লিস্ট ক্লাস লাগবে যেটা আমার অবজারভেবল লিস্টকে ইমপ্লিমেন্ট করে, কিন্তু সেটা তো নিউ অ্যারে লিস্ট না। তাইলে এখানে নিউ কি দিব আমি? আসলে ওরকম কোনো ক্লাস আগে থেকে এক্সিস্ট করে না। এই ক্লাসটা আমাকে ফ্যাক্টরি ক্লাস দিয়ে বানাতে হবে। তাহলে আমার একটা ফ্যাক্টরি ক্লাস আছে এফএক্স কালেকশনস। এই এফএক্স কালেকশনস ক্লাসের, এটা ক্লাসের নাম আমি ইউজ করেছি ডট, তার মানে স্ট্যাটিক মেথডস আছে অনেকগুলো। তা আমরা এই ক্ষেত্রে যেহেতু আমরা একটা ইন্টারনাল অ্যারে লিস্ট চাচ্ছি, সেই জন্য ওটা হবে অবজারভেবল অ্যারে লিস্ট। তাইলে এই রকম একটা অ্যারে লিস্ট ক্লাস যেটা অবজারভেবল, তাইলে এই স্ট্যাটিক মেথড আমাকে কি করবে? আমাকে এই অবজারভেবল লিস্টকে ইমপ্লিমেন্ট করে এরকম একটা ক্লাসের বডি তৈরি করবে, ক্লাস জেনারেট করবে। নট অনলি দ্যাট, সেই ক্লাসের ইনস্ট্যান্সও সে রিটার্ন করে দিবে। তাহলে আমি রেডিমেড একটা অ্যারে লিস্ট ক্লাসের ইনস্ট্যান্স পেয়ে যাব নিউ সিবি লিস্টে, যেটা আসলে অবজারভেবল লিস্টকে ইমপ্লিমেন্ট করে। বাট উই ডোন্ট নিড টু রাইট দ্যাট ক্লাস। এই এফএক্স কালেকশনের স্ট্যাটিক মেথড এই ক্লাসটা জেনারেট করবে। নট অনলি ইট উইল জেনারেট দ্য ক্লাস, but also return an instance of the newly generated class which implements observable list. তাহলে আমি ওই ইমপ্লিমেন্টিং ক্লাসটা যদি অ্যারে লিস্টের মতো একটা চাই, তাহলে মেথডটা হবে অবজারভেবল অ্যারে লিস্ট। এই মেথড কি করবে? ওই স্ট্যান্ডার্ড অ্যারে লিস্টের মতোই একটা অনুরূপ অ্যারে লিস্ট ক্লাস তৈরি করবে, যার ভেতরে ওই লিসনার মেথডগুলো ইমপ্লিমেন্ট করা থাকবে এক্সট্রা, যেটা সে অবজারভেবল লিস্ট থেকে ইনহেরিট করেছে, এবং সেই নতুন ক্লাসের একটা ইনস্ট্যান্স সে রিটার্ন করবে, যেটা আমরা আমাদের অবজারভেবল লিস্ট হ্যান্ডেলে পেয়ে যাব। এইটা একটু হজম করা দরকার। সমস্যা হলে জিজ্ঞেস করেন, বুঝতে যদি প্রবলেম হয়। বুঝতে পেরেছেন? ওকে। তো যদি বুঝতে পেরে থাকেন, তাহলে এখন আপনি বুঝে গেছেন যে আমার এই কম্বো বক্সে যদি আমি নিজস্ব লিস্ট সাপ্লাই দিতে চাই, তাহলে নিউ অ্যারে লিস্ট করলে হবে না, বরং আমাকে এটা করতে হবে, কালেকশন দিতে হবে। হ্যাঁ, রাইট। তো তখন আমাকে যেটা করতে হবে যে ইনভ্যালিড ছিল কোনটা, এটা ভ্যালিড হবে, আর ইনভ্যালিড ছিল আমার নিউ অ্যারে লিস্ট নিউ অ্যারে লিস্ট যেটা ছিল সেটা ইনভ্যালিড। নিউ অ্যারে লিস্ট, হ্যাঁ, সেটা ইনভ্যালিড। এটা ইনভ্যালিড। নিউ অবজারভেবল লিস্ট, এটা ইনভ্যালিড, কারণ এটা তো ইন্টারফেসকে আপনি ডিফারেন্সিয়েট করবেন কি করে? তো তাহলে আমরা যদি সেটা করতে চাই, তাহলে সেটা আমি আপনাকে এখন টেস্ট করে দেখাই রিয়েল টাইমে। ধরুন আমি এখানে আরেকটা বাটন দিতে চাই, যে এখানে আমি বললাম যে ধরেন অ্যাড আইটেম, আর এখানে যদি আমি বলি আরেকটা বাটন দেই যে রিপ্লেস উইথ লিস্ট। ওকে,
ঠিক আছে? আরেকটা বাটন বসাতে হবে, আরেকটা বাটন নিয়ে আসি। এই ডিজাইনটা নষ্ট হয়ে যাচ্ছে আর কি। ওকে, তাহলে এটাতে কি বলতে পারি? রিপ্লেসড টাইপ লিস্ট, রিপ্লেস টাইপ লিস্ট। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। ওকে, তাহলে এটার একটা হ্যান্ডলার মেথড দিতে হবে। সো রিপ্লেস টাইপ কম্বো বক্স লিস্ট ইউজার টাইপ combo box list, okay, with another list, okay, on action button on action। ভালো কথা। তো এটাকে সেভ করে ফেললাম, কন্ট্রোল এস, আপডেট কন্ট্রোলার, ওকে, মেথড চলে আসছে। তাইলে আমার এখন আমি কি করব, আমার নিজস্ব একটা অবজারভেবল লিস্ট ইন্টারফেস হ্যান্ডেলে আমার নিজের একটা অ্যারে লিস্ট তৈরি করব, পপুলেট করে ওটাকে রিপ্লেস করে দেব। বাট রিমেম্বার, দ্যাটস নট স্ট্যান্ডার্ড অ্যারে লিস্ট। সেই অ্যারে লিস্ট আমরা স্ট্যাটিক মেথড দিয়ে জেনারেট করব, রাইট? তাহলে সেট আইটেমস, তাহলে এখানে আমি কি পাঠাবো? এখানে আমার একটা নিজের একটা অ্যারে লিস্ট পাঠাবো। তো সেই অ্যারে লিস্টটা কিন্তু নিউ অ্যারে লিস্ট করলে হবে না, সেটা একটা অবজারভেবল লিস্টের ইমপ্লিমেন্টিং হতে হবে। তাহলে আমরা এখন এই কোডটাকে নিয়ে আসি, এই পুরোটাকেই নিয়ে আসি, নিয়ে আমরা এই কোড নোট কোডটা এখানে জেনারেট করে দেই। ওকে, তাহলে অবজারভেবল লিস্ট এটাকে ইম্পোর্ট করতে হবে, করলাম। ওকে, এফএক্স কালেকশন ইম্পোর্ট করতে হবে, এফএক্স কালেকশন ইম্পোর্ট হয়েছে কি না? এফএক্স কালেকশনটাকে ইম্পোর্ট করতে হবে, এটা কোথায় আছে? মোর অ্যাকশনে যাই, আচ্ছা, মেরিন ডিপেন্ডেন্সি দেখে নিতে হবে। এখানে আমরা কি দিতে পারি? এখানে আমরা দিতে পারি ইউজার টাইপ, তো ধরেন কাস্টমার, বা আইএস এর ক্ষেত্রে গার্ডিয়ান। গার্ডিয়ান স্পেলিং কি হবে? জিইউআর, গার্ডিয়ান। তারপরে ধরেন সাপ্লায়ার, ওকে, তারপরে ধরেন কি দেওয়া যায়, লেটস সে অডিটর। তাহলে আমরা এই নতুন একটা লিস্ট অ্যাড করতেছি, হ্যাঁ, অবজারভেবল লিস্ট স্ট্রিং টাইপের, এবং এখানে আমরা বলছি কি এফএক্স কালেকশনস ডট, আমি স্পেলিংটা ভুল হইতে পারে, এফএক্স
ও নিউ কম্বো লিস্ট, এটা দিতে হবে, বা এইটার নামটা আমরা এটা করে দিলাম নিউ কম্বো লিস্ট। ওকে, আচ্ছা এফএক্স কালেকশন, হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। এখন দেখেন এফএক্স কালেকশনের যদি আমরা ডট দেই, দেখেন এই যে অনেক, এগুলো সবই স্ট্যাটিক মেথড, কারণ ক্লায়েন্ট হিসেবে এফএক্স কালেকশন ক্লাসটাই আছে। এই যে দেখেন অবজারভেবল অ্যারে লিস্ট, তাহলে আমি যদি অ্যারে লিস্ট একটা ইকুইভ্যালেন্ট চাই যেটা অবজারভেবল লিস্টকে ইমপ্লিমেন্ট করে, তাহলে আমি এই স্ট্যাটিক মেথড দিয়ে সেই ক্লাসটা জেনারেট করব। আমি যদি একটা হ্যাশ ম্যাপ চাই যেটা অবজারভেবল লিস্টকে ইমপ্লিমেন্ট করে, অর্থাৎ ওই হ্যাশ ম্যাপের মধ্যে লিসনার মেথডগুলো থাকবে, তাহলে আমি এই স্ট্যাটিক মেথড দিয়ে সেই হ্যাশ ম্যাপ ক্লাসটা জেনারেট করব। স্ট্যান্ডার্ড হ্যাশ ম্যাপ না, ইমপ্লিমেন্টিং হ্যাশ ম্যাপ অফ অবজারভেবল লিস্ট। আমি যদি একটা সেট চাই যেটা কিনা লিসনার মেথড থাকবে, যেটাকে অবজার্ভ করা যাবে সেটটাকে, তাহলে আমি স্ট্যান্ডার্ড সেটের জায়গায় অবজারভেবল লিস্টের একটা ইমপ্লিমেন্টিং সেট ক্লাস জেনারেট করব। আমাকে ওই ক্লাসের কোড লিখতে হবে না, এই স্ট্যাটিক মেথড উইল জেনারেট দ্যাট ক্লাস। তাহলে এই মেথডের কাজ হচ্ছে ক্লাস জেনারেট করা উইথ লিসনার মেথড। হোয়াট ক্লাস সেটা নাম থেকে বোঝা যাবে যে অবজারভেবল সেট হলে সেট ক্লাস তৈরি করবে, অবজারভেবল ম্যাপ হলে ম্যাপ ক্লাস জেনারেট করবে। তাহলে আমরা তো অ্যারে লিস্ট চাচ্ছি, তাহলে আমাদের জন্য অবজারভেবল অ্যারে লিস্ট। বোঝা গেল? জি স্যার। ওকে, তাহলে আমি কিন্তু নিউ টিউ কিচ্ছু করব না, কারণ ওই আমাকে ইনস্ট্যান্স রিটার্ন করবে। বুঝতে পেরেছেন? সরি, এখানে নিউ হবে না, এফএক্স কালেক্টর মেথড ওটা রিটার্ন করবে, মেথড ইনস্ট্যান্স রিটার্ন করবে। এখানে নিউ বলে ফেলেছি। বেসিক্যালি ও মেথডটা কল করলে মেথড প্রথমে ক্লাস জেনারেট করবে, এই মেথডের বডিতে কি হবে, ক্লাস জেনারেট হবে, implementing class generate হবে, এবং at the end it will also return the instance of that new class, newly generated class। তো সরাসরি আমার হ্যান্ডেলে চলে আসবে, ইন্টারফেস হ্যান্ডেলে চলে আসবে। তো আমরা এটা করে ফেললাম। ওকে, তো এখন যদি আমি রান করি তাহলে দেখবো ওই অ্যাড বাটন, এই রিপ্লেস বাটন ক্লিক করলে আমার যেটা ইনিশিয়ালি যেটা ছিল স্টুডেন্ট, ফ্যাকাল্টি, অ্যাকাউন্টেন্ট, সেগুলো রিপ্লেস হয়ে যাবে উইথ মাই ওন লিস্ট। ওকে, any question before I run it? যদি বুঝে থাকেন তাহলে এখন একটু দেখি। আর সেখানে একটা এরর দিচ্ছে, কত নম্বর লাইনে? এফএক্স কালেকশনের ওখানে এটা লালই থাকে, ওকে স্যার। ক্রিয়েট লোকাল ভেরিয়েবল এফএক্স কালেকশনস না। আচ্ছা দাঁড়ান আমি একটু দেখি, চার্টেরটা তো আমি অলরেডি করেছি। চার্ট ভিউ, এফএক্স কালেকশনস, হ্যাঁ আচ্ছা এটাকে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট করা হয় নাই এই জন্য। Control C, Control V, ওকে, হ্যাঁ ওকে। অবজারভেবল অ্যারে স্পেলিং ভুল হয়েছে? ওটা ইম্পোর্ট করতে হবে না না, মেথড কেন ইম্পোর্ট করতে হবে, ওটা স্পেলিং মিস্টেক হয়েছে কোথাও। কালেকশনস ডট, এই যে এখান থেকে দিয়ে দিলেই হবে অবজারভেবল অ্যারে লিস্ট। ওকে ঠিক আছে, কোথাও একটা স্পেলিং মিস্টেক ছিল, যাই হোক। তো তাহলে এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা আমাদের এক্সটার্নাল কালেকশন দিয়ে আমাদের এফএক্স নোডের যে ইন্টারনাল কালেকশন সেটাকে রিপ্লেস করতে পারি। এটাই আমি এতক্ষণ ধরে এস্টাবলিশ করতে চাচ্ছি। বোঝা গেল?
জি তাহলে যে স্যার। দেখেন আমার এই কম্বো বক্স অলরেডি স্টুডেন্ট ফ্যাকাল্টি অ্যাকাউন্টেন্ট আছে, আমি অ্যাড করতে পারি যত খুশি। ধরেন আমি বললাম যে রেজিস্ট্রেশন অফিসার, ওকে রেজিস্ট্রেশন অফিসার অ্যাড হয়ে গেছে, এই যে দেখেন, ঠিক আছে। এখন আমি দিলাম অ্যাডমিশন অফিসার, অ্যাডমিশন অফিসার অ্যাড হয়ে গেছে, এই যে দেখেন। কিন্তু আমি এই যে ইন্টারনাল এখন অ্যারে লিস্টে 5টা ইউজার টাইপ আছে, স্টুডেন্ট ফ্যাকাল্টি অ্যাকাউন্টেন্ট রেজিস্ট্রেশন অফিসার অ্যাডমিশন অফিসার। এই পুরো লিস্টটাকে আমি রিপ্লেস করে দেবো আমার বাইরে থেকে তৈরি করা একটা লিস্ট দিয়ে। তো ক্লিক, এই যে দেখেন গার্ডিয়ান, সাপ্লায়ার, অডিটর। তাহলে আমরা ডেমোতে দেখলাম যে এটা কাজ করছে, রাইট? জি স্যার। ওকে, সেম থিং ফর চার্ট। তাহলে যে টেবিল ভিউতেও কিন্তু আপনি যদি বাইরে থেকে দেখেন টেবিলেও তাই, আপনি গেট আইটেমস ডট অ্যাড করতে পারেন যত খুশি, গেটার দিয়ে ইউ উইল গেট ডাইরেক্ট। তাহলে টেবিল ভিউ এর বা কম্বো বক্সের ভেতরে যে আইটেমস, এটা টাইপ কি? কম্বো বক্সের ভেতরে, কম্বো বক্সের ভেতরে যে আইটেমসটা আছে সেই আইটেমস এর টাইপটা কি? স্ট্রিং টাইপ স্যার। না 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 না, আমি বলি জিনিসটা এরকম, এখানে দেখেন। তাহলে আমরা যদি বলি যে কম্বো বক্স, ওকে লেটস সে পাবলিক ক্লাস কম্বো বক্স, এটা তো একটা জেনেরিক ক্লাস, সো এখানে ধরেন টি বা ই যাই কিছু একটা আছে, রাইট? জি স্যার। এখন এই টি বা ই কে আপনি ইন্টিজার বা স্ট্রিং দিয়ে রিপ্রেজেন্ট করবেন, অর্থাৎ আপনার যে ভেতরে যে ইন্টারনাল কালেকশন আছে আইটেমস, এই আইটেমস এর টাইপটা আপনি এখানে দিয়ে, এখানে যেটা থাকবে সেটা আইটেমস এর টাইপ হবে। তাহলে এখানে যদি আমি ই দেই, তাহলে এখানে আমার একটা অ্যারে লিস্ট অফ ই টাইপের একটা অ্যারে লিস্ট, ওকে, যার নাম হচ্ছে আইটেমস, প্রাইভেট অ্যারে লিস্ট আইটেমস। দিস ইজ হাউ ইট লুকস। বুঝতে পেরেছেন? জি স্যার। আমরা এতদিন বলে আসছি না কম্বো বক্সের ভিতরে একটা অ্যারে লিস্ট আছে, টেবিল ভিউ এর ভিতরে একটা অ্যারে লিস্ট আছে। তাহলে আমাদের সেই ধারণা থেকে আমরা যদি ক্লাসের কোডটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, ইট উইল লুক সামথিং লাইক দিস, তাই না? কিন্তু আসলে এটা হবে না। আসলে এখানে আছে কি বলেন এখন? অবজারভেবল লিস্ট। তাহলে আইটেম অ্যাকচুয়ালি একটা অবজারভেবল লিস্ট ইন্টারফেস হ্যান্ডেল, ওকে? জি স্যার। আপনি যেটা সাপ্লাই দিবেন সেটা কিন্তু আপনার হ্যান্ডেল অবজারভেবল লিস্ট, কাজে আপনাকে সেটারে কিন্তু অবজারভেবল লিস্টই পাঠাতে হবে, কিন্তু ইনস্ট্যান্স কিন্তু আপনার অ্যারে লিস্ট, মানে কালেকশনটা অ্যাকচুয়ালি মেমোরিতে ইনস্ট্যান্সিয়েট হচ্ছে কিন্তু অ্যারে লিস্ট হিসাবে, বাট রিপ্রেজেন্টেড বাই অ্যান অবজারভেবল লিস্ট, ইন্টারফেস হ্যান্ডেল অবজারভেবল লিস্ট। তার মানে আপনার কম্বো বক্স, টেবিল ভিউ যাই বলেন সবার ভিতরে একটা করে। এই জন্য আমরা যখন বলেছিলাম যে আমরা অনেক কিছু করে ফেলবো এখন, বাট কনসেপ্ট ওয়াইজ হয়তো কিছু মিসিং ডটস থাকবে, বাট এগুলো ইভেন্চুয়ালি উইল বি কানেক্টেড। তো আমরা কিন্তু এই কথাটাই বলতাম যে কম্বো বক্সের ভেতরে একটা অ্যারে লিস্ট থাকে, টেবিল ভিউর ভেতরে একটা অ্যারে লিস্ট থাকে, তাই না? এটা ট্রু যদি আমরা সেটাকে ইনস্ট্যান্স হিসেবে চিন্তা করি, বাট ইজ ইট রিপ্রেজেন্টেড বাই দ্য সেম অ্যারে লিস্ট হ্যান্ডেল? নো, they are represented by observable list handle, because those array list must implement those listener methods to observe the array list, to update the view at all time. বুঝতে পেরেছেন? জি স্যার, ক্লিয়ার। তো এইটাই হলো অবজারভেবল লিস্টের কাহিনী। এখন চার্ট যখন আমরা করতে যাব, চার্টেও কিন্তু আমাকে আসলে চার্টের ভেতরে যে অবজারভেবল লিস্ট সেটার টাইপটা ইটা রিপ্লেস হবে কি দিয়ে? ডাটা ইনস্ট্যান্স দিয়ে, নট স্ট্রিং। চার্টের যে ডাটা সেট, সেই ডাটা সেটের যে টাইপ, সেই ডাটা ক্লাস, ওকে? তাহলে এখন আপনাকে একটা ডেমো দেখাই চার্টের, আমার এই মিনি আইরাসে অলরেডি ইমপ্লিমেন্ট করা আছে, আপনারা দেখবেন। তাহলে এখানে আমি যদি এখন এই রেজিস্টার স্যারের
গোলস গুলোতে যাই, ওখানে দেখেন রেজিস্টার মেনুতে আমার রিপোর্ট একটা মেনু আইটেম সাব মেনু আছে। ওখানে দেখেন আমি দুই ধরনের চার্ট জেনারেট করতে পারি। একটা হচ্ছে জেন্ডার রেশিও চার্ট। তাহলে এটাতে ক্লিক করলে আমার এই যে জেন্ডার রেশিও চার্ট চলে আসছে। এখন এই জেন্ডার রেশিও চার্ট, এখানে কিন্তু আমার একটা পাই চার্ট বসানো আছে অলরেডি। এই যে মানে আমি যদি জেন্ডার রেশিও চার্টটাকে খুলে দেখাই সিন বিল্ডারে, ইউজার স্পেসিফিক জেন্ডার রেশিও চার্ট, ঠিক আছে, এটাকে যদি আমি খুলে দেখাই, সো ইউ ক্যান সি দ্যাট অলরেডি পাই চার্ট ইজ দেয়ার। এর একটা পাই চার্ট, এই যে হায়ারার্কি দেখেন, অ্যাঙ্কর পেন, তার ভিতরে একটা পাই চার্ট আছে, ঠিক আছে। এখন বলেন ভিউতে আমার কোনো চার্ট দেখাচ্ছে না কেন? প্রিভিউতে চার্ট দেখাচ্ছে না কেন? স্যার অবজারভেশন অ্যারে লিস্টে করা হয়নি তাই স্যার। কারণ চার্টের ভেতরে যে অ্যারে লিস্ট অবজারভেবল লিস্ট হ্যান্ডেলটা আছে, ওখানে যে অ্যারে লিস্ট আছে ওটা খালি এমটি, সেই জন্য নাই। হ্যাঁ, তো এখানে আপনি আনতেও পারবেন, এটা তো প্রিভিউ। কিন্তু আমরা যদি রানে যাই, রানে গিয়ে এখন আমি যদি এখান থেকে ইউজার টাইপ সিলেক্ট করি, ধরেন স্টুডেন্ট, তাহলে আমার স্টুডেন্ট ডট বিন থেকে, স্টুডেন্ট ফাইল থেকে স্টুডেন্ট অবজেক্টস গুলো রিড করে সে জেন্ডার কাউন্ট করবে, করে তার রেশিওটা দেখাবে। তাহলে এই বাটন ক্লিক করলে, এই বাটন ক্লিক করলে সে দেখবে যে কম্বো বক্সের টাইপটা কি স্টুডেন্ট, তখন সে স্টুডেন্ট ফাইল খুলবে, খুলে স্টুডেন্ট থেকে তার জেন্ডার কাউন্ট করবে, গেট জেন্ডার দিয়ে ম্যাচ করে জেন্ডার কাউন্ট, তাহলে দুইটা কাউন্ট পাওয়া যাবে, মেল কাউন্ট ফিমেল কাউন্ট স্টুডেন্ট ডট বিন থেকে। তো সেই মেল কাউন্ট ফিমেল কাউন্টের ডাটাটাকে আমরা এই চার্টের অবজারভেবল লিস্টে ডাটা ইনস্ট্যান্স হিসাবে অ্যাড করে দিব, ডাটা ক্লাসের অবজেক্ট হিসাবে অ্যাড করে দিব। সেটাই এই বাটন করছে। কম্বো বক্স মানে এই অ্যারে লিস্টে অ্যাড করে দেওয়াটাই এই বাটনের কাজ। যেহেতু অবজারভেবল, চার্ট উইল অটোমেটিক্যালি আপডেট ইটসেলফ অ্যাকর্ডিং টু দ্য কন্টেন্ট অফ দ্য অ্যারে লিস্ট। তাহলে আমার এই স্টুডেন্টদের মধ্যে দিস ইজ দ্য মেল ফিমেল রেশিও, যেটা আমার পাই চার্টে দেখাচ্ছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আমাকে বলবে কাউন্ট দেখাবে, যে হ্যাঁ নাম্বার অফ ফিমেল স্টুডেন্ট, একটা ইনফরমেশন অ্যালার্ট দিয়ে আমরা দেখাই দিচ্ছি যে নাম্বার অফ ফিমেল স্টুডেন্ট 5400 and number of male student 7000। আমি যদি ইউজার টাইপ চেঞ্জ করি ডট ফ্যাকাল্টি, তাহলে ক্লিক করলে ফ্যাকাল্টি ডট বিন থেকে সে ফ্যাকাল্টি অবজেক্টস গুলোকে ইউজ করে জেন্ডার কাউন্ট করবে, করে সেগুলো দিয়ে ডাটা ইনস্ট্যান্স তৈরি করে চার্টের অবজারভেবল লিস্টটাকে রিপ্লেস করে দিবে। দ্যাটস অল। রিপ্লেস করে দিলে চার্ট উইল বি অটোমেটিক্যালি রিঅ্যাডজাস্টেড বিকজ অফ দ্যাট দোজ লিসনার মেথডস। দিস ইজ দ্য রেশিও অফ দ্য মেল ফিমেল ফ্যাকাল্টি। তাহলে আমি যদি ক্লিক করি, তাহলে আমি এখানে রেশিও দেখাচ্ছে চার্টে প্রপোর্শনালি, কিন্তু আমি যদি ক্লিক করি তাহলে আমি অ্যাবসলিউট ভ্যালু পাবো। তাহলে এখানে দেখাচ্ছে ইনফরমেশন অ্যালার্টে নাম্বার অফ ফিমেল ফ্যাকাল্টি 160, আর এটাতে দেখাচ্ছে নাম্বার অফ মেল ফ্যাকাল্টি 250। তাহলে বোঝা গেল জিনিসটা? জি স্যার, বুঝা গেছে। এখন আপনাকে যদি আমি বলতাম যে এই মনে রাখবেন, চার্ট জেনারেট করতে হইলে এফএক্স কালেকশন দিয়ে এইভাবে ডাটা তৈরি করে দিয়ে দিতে হবে, দ্যাটস অল ইট উইল ওয়ার্ক। তাহলে যেটা হতো যে আপনি একটা প্যাটার্নটাকে মুখস্থ করতেন উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য আন্ডারলাইং কনসেপ্ট, হাউ ইট ওয়ার্কস এন্ড হোয়াই ইট ইজ লাইক দ্যাট। এই কারণে অবজারভেবল লিস্টের রোলটা কি সেটা আমরা একটুখানি ডিটেলসে আলোচনা করলাম। এটা হয়তো আপনার এই কোর্সের গ্রেডে তো কোনো ইম্প্যাক্ট নাই, বাট এগুলো আপনার পরে যখন আপনি কন্টেন্ট ডিজাইন করবেন তখন জিনিসগুলো খুব সুন্দর রিলেট করতে পারবেন জি স্যার। অন্যান্য কোর্সের জন্য। ঠিক আছে? তা আমরা ঠিক আছে স্যার। আমাদের পরের কোর্সের অ্যাটেন্ডেন্স কয়টায়? পরের আওয়ারটা? স্যার 4:20 থেকে। হ্যাঁ, তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে আজকে আপনাদের এখানে ছেড়ে দেই, কারণ আমাদের সময় আছে, আরো 1 সপ্তাহ আছে। ওকে স্যার। তো আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেটা হলো
যে এটা তো পাই চার্ট, কিন্তু চার্টের কোড কিন্তু আপনাকে দেখানো হয় না এখনো, জাস্ট ডেমোটা দেখালাম। সো নেক্সট ক্লাসে আমরা এই পাই চার্ট, বার চার্ট, এখানে দেখেন আরেকটা আছে, এটা আপনারা মানে এটা তো আপনাদেরকে দিয়েই দেওয়া আছে মিনি আইরাস, এখানে দেখবেন যে আরেকটা চার্ট আছে, সেটা হচ্ছে কোর্স স্পেসিফিক উইথড্র চার্ট। আচ্ছা বলেন তো এখানে কি হবে? এই রেন্ডার চার্ট বাটনে ক্লিক করলে হোয়াট উই এক্সপেক্ট? এটা একটা বার চার্ট। স্যার সেকশন নাম্বার আর স্টুডেন্টের আমাকে এখান থেকে কোর্স সিলেক্ট করতে হবে, লেটস সে 213, তাহলে কোন ইয়ার কোন সেমিস্টার। এই রেন্ডার বাটন ক্লিক করলে প্রথমে সেগুলো দিয়ে আগে ডাটা আইসোলেট করবে। তাহলে আমার যে গ্রেড ইনফো ডট বিন ফাইল আছে ওখান থেকে আমার এই কোর্সের এই ইয়ারের এই সেমিস্টারে কয়টা সেকশন অফার হয়েছে সেই কয়টা সেকশনের গ্রেড শিট সে বা গ্রেডস গুলো সে ইভ্যালুয়েট করবে, করে দেখবে সেখানে ডাব্লিউ কতগুলো। তো সেই আমার যদি এখানে 4টা সেকশন থাকে তাহলে এখানে 4টা বার আসবে, এবং নাম্বার অফ ডাব্লিউ হচ্ছে আমার হাইট অফ দ্য বার্স। তো যদি 3টা সেকশন থাকে ওই সেমিস্টার ওই বছরে এই কোর্সের জন্য অমুক কোর্সের তমুক ইয়ারের সমুক সেমিস্টার, তাহলে আমার সেমিস্টার হচ্ছে এখানে অটাম স্প্রিং সামার। কোর্স কম্বো বক্সে যতগুলো কোর্স আছে সেগুলো ইয়ারের আমি ইয়ার দিব ইনপুট, বা এটাও একটা ড্রপ ডাউন হতে পারে। আইইউবি শুরু হয়েছে 1993 থেকে, তাই 1993 থেকে 2099 পর্যন্ত দিয়ে রাখা যায়, অথবা আপনি এখানে টাইপ করে দিতে পারেন। তাইলে অমুক কোর্সের তমুক ইয়ারের সমুক সেকশনের যে কয়টা সেকশন, সেমিস্টারের যে কয়টা সেকশন সে কয়টা বার। এখন ওই কোর্সের অমুক ইয়ারের তমুক সেমিস্টারের সেকশনগুলোর গ্রেড ইভ্যালুয়েট করে দেখতে হবে যে নাম্বার অফ ডাব্লিউ কতগুলো, দ্যাট ইজ দ্য হাইট অফ। ওই হাইট ডাব্লিউ কাউন্ট ওইটা দিয়ে আমাকে ডাটা অবজেক্ট তৈরি করতে হবে, করে সেটা আমার এই বার চার্টের ভেতরে দিতে হবে। বুঝতে পেরেছেন? দিলেই আমার বার চার্ট চলে আসবে। তো আমরা চার্ট নিয়ে তাহলে আরো ডিটেলসে কথা বলবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? আচ্ছা, মিনওয়াইল যেহেতু আমাদের আরো 2-1 মিনিট আছে অ্যাটেন্ডেন্স নিতে, আরো 2-একটা বেসিক কোশ্চেন করে ফেলি আপনাদের। আচ্ছা, এটা বলেন তো দেখি, যে খুবই সাধারণ একটা প্রশ্ন, হাউ টু ভিউ এ এফএক্সএমএল ফাইল অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট সিন when we press play button at runtime। তো ধরেন আমি প্লে বাটনটা ক্লিক করলে আমার প্রজেক্টে তো অনেকগুলো এফএক্সএমএল ফাইল আছে, রাইট? লেটস সে 100, কিন্তু আমি চাই abc.fxml টা লোড হবে অ্যাজ এ সিন when I press the play button। তাহলে আমাকে কি করতে হবে? প্রসেসটা কি? তিন তারিখ হচ্ছে গতকালকে, হ্যাঁ? আগামী ক্লাস আসার আগে এটা একটু দেখে আসবেন, এই 3 তারিখের ম্যাটেরিয়াল গুলো একটু পড়ে আসবেন। বলেন, আপনার আপনার মাইক্রোফোনটা মনে একটু সমস্যা করছে। তো এটা হলো যে আমাকে এক ইন্ডিপেন্ডেন্ট সিন হিসাবে আমার ওই যে উইন্ডো, যেটা পুরা উইন্ডোটা অকুপাই করবে, অর্থাৎ স্টেজটা। So the fxml will occupy the entire window অর্থাৎ স্টেজ for that fxml যদি আমি ইন্ডিপেন্ডেন্ট সিন হিসেবে আনতে চাই। তো স্টেপ কি হবে? fxml লোডার কে ইনস্ট্যান্সিয়েট করতে হবে উইথ দ্য fxml ফাইল নেম। স্ট্যান্ডার্ড প্রসিডিউর আমরা স্টার্ট মেথডে অলরেডি জানি, রাইট? অ্যাপ্লিকেশন ক্লাসের যে স্টার্ট মেথড, fxml লোডার কে ইনস্ট্যান্সিয়েট করতে হয়। fxml লোডার কে আপনি ফাইলের নাম দিয়ে ইনস্ট্যান্সিয়েট করবেন,
তারপর একটা সিনকে ইনস্ট্যান্সিয়েট করতে হয় ইউজিং দ্য প্যারেন্ট নোড অফ দ্য fxml in the constructor of scene. তো তাইলে এই যে fxml loader dot load this method will provide the parent node. তাহলে এটা সিনের কনস্ট্রাক্টর দিলে আপনার সিন তৈরি হয়ে গেল। তখন সিনটাকে আমরা সেট করতে হবে, সেট দ্য সিন ইনস্ট্যান্স টু এ স্টেজ এন্ড শো দ্য স্টেজ। এটাই আমাদের স্টার্ট মেথডে হয়, ইজন্ট ইট? এই জি স্যার। fxml লোডারকে আপনি নিউ করলেন উইথ দ্য ফাইল নেম fxml ফাইল নেম, ওকে। তারপরে আমরা একটা সিন ইনস্ট্যান্সিয়েট করছি যার কনস্ট্রাক্টরে আমরা ওই fxml এর প্যারেন্টটা দিয়ে দিলাম, ওকে। তো fxml লোডার ডট লোড আমাকে প্যারেন্টটা দিবে। তারপর আমি সিনটাকে সেট করে দিচ্ছি টু এ স্টেজ, যেটা আমার উইন্ডোকে রিপ্রেজেন্ট করে এন্ড শো দ্য স্টেজ। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড প্রসিডিউর। তো যেটা আমরা দেখবো নেক্সট ক্লাসে, যে আমি একটা fxml ফাইলকে যে সবসময় ইন্ডিপেন্ডেন্ট সিন হিসাবে পুরো স্টেজ জুড়ে রেন্ডার করতে হবে এমন না। আপনি একটা সিনের একটা অংশের ভেতরে, সাব পার্টের ভেতরে আপনি আরেকটা fxml কে লোড করতে পারেন। যেমন একটা HTML ফাইল, ওয়েব পেজের কথা চিন্তা করেন, তো আপনি তো ইন্ডিপেন্ডেন্টলি অনেকগুলো ওয়েব পেজ একটার পর একটা আনতেই পারেন, তাই না, নেভিগেট করে করে। কিন্তু এমনও হতে পারে যে একটা ওয়েব পেজের একটা পার্টের ভেতর, একটা সাব রিজনের ভেতরে আপনি আরেকটা পেজকে কিন্তু লোড করতে পারেন। তো এখানেও সেটা করা সম্ভব। তো আমাদের ড্যাশবোর্ডটাকে যদি আমরা বারবার রিপ্লেস করতে না চাই, তাহলে ড্যাশবোর্ডটাকে রেখে যে স্টার্টিং পেজে ড্যাশবোর্ডটা থাকবে তার একটা ছোট অংশের মধ্যে আমরা অন্যান্য fxml গুলোকে লোড করতে পারবো। তো সেটা আমরা আমাদের এই প্রজেক্টে কিন্তু করেছি অলরেডি। দেখেন খেয়াল করে, আপনার ড্যাশবোর্ড কিন্তু চেঞ্জ হচ্ছে না। তা আমি যদি পুরো fxmlটা রিপ্লেস করে দেই, তাহলে কিন্তু প্রত্যেকবার নতুন নতুন, তাহলে প্রত্যেকটা আবার ব্যাক বাটন রাখতে হবে। আপনাদের আইরাসেও এটা আছে, আমি যদি জাস্ট ডেমো দিয়ে শেষ করি। আইরাসে যদি দেখেন, ধরেন এই যে আইরাসে ঢুকলাম আমি, আইরাসে এমনি ঢুকতে হবে অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য। তো এখন আপনার যদি ধরেন স্টুডেন্ট ড্যাশবোর্ডে যাই, তাহলে এই যে বাম পাশে কি দেখাচ্ছে, আমার বাম পাশে আমার পুরো নেভিগেশনটা দেখাচ্ছে না? আর আমার টপে কি আছে, এখানে আমার একটা মেনু বার আছে, আর এখানে যে আমার ইউজারের নাম, এগুলো কিন্তু চেঞ্জ হবে না, এগুলো আমার পেজ কিন্তু চেঞ্জ হচ্ছে না, বাট পেজের একটা বড় অংশ, একটা সাব পার্টের ভেতরে আমি আরেকটা পেজ লোড করতেছি। তো দেখেন, আমি যদি এখন ড্যাশবোর্ড থেকে রেজিস্ট্রেশন বিলে চলে যাই, আমার এগুলো কিন্তু আনচেঞ্জড অবস্থায় আছে, শুধু এইটুকু চেঞ্জ হয়েছে। তো এইটাকে আমি একটা ইন্ডিভিজুয়াল সিন হিসেবে আনতে পারতাম, তাহলে পুরাটা রিপ্লেস হয়ে যেত, তখন আবার ব্যাক বাটন রাখতে হতো ফেরত যাওয়ার জন্য, যদিও এখানে রাখছে। বুঝতে পেরেছেন? তো সেগুলো আমরা আমাদের দিয়ে আমরা চার্টটা দেখবো নেক্সট ক্লাসে, ওকে। তো তাহলে এখন আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে আজকের মতো ছেড়ে দিই। এটা হচ্ছে সেকশন 6। এতক্ষণ ছিলেন না, অ্যাটেন্ডেন্সের সময় আবার এসে হাজির হয়েছেন, কি মজা। বলেন কি আছেন? 1 to 9 স্যার 9 স্যার 8 8 কোথায় ছিলেন? স্যার আমার কারেন্ট চলে গেছিল, ওই কারেন্টের কাট শেষ হয়ে গেছিল। কারেন্ট ওই যে অ্যাটেন্ডেন্স যখন দিবেন তখন আসছে নাকি হিসাব? একটু আগে ভরে আসছি স্যার অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য। হ্যাঁ, তারপর অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য আপনাকে কে আসতে বলছে? আপনার কি ম্যান্ডেটরি? না স্যার। তাইলে এই অ্যাটেন্ডেন্স নিয়ে এত বড় আজকে এসেছে স্যার।